আজকে আমরা করব তড়িৎ দ্বিমেরুর জন্য ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের সেকেন্ড পার্ট। আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি ছিল, প্রান্ত অবস্থান বা অক্ষস্থিত অবস্থান। মানে এই দ্বিমেরু ছিল -q + q। হ্যাঁ, সেই দ্বিমেরুর কি প্রান্তে অবস্থিত বা অক্ষের উপরে অবস্থিত, এইখানে পয়েন্টটা ধরে আমরা এখানে তড়িৎ ক্ষেত্র কত হয় সেটা আমরা নির্ণয় করেছিলাম। আজকে আমরা করব যে পার্শ্ব অবস্থান বা হচ্ছে বিষুব অবস্থানে তড়িৎ ক্ষেত্র নির্ণয়। পার্শ্ব অবস্থান বা বিষুব অবস্থান বলতে কি বোঝাচ্ছে, যে এই আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে একটা -q, এটা হচ্ছে +q, এটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর যেটা যদি আমরা এর একটা লম্ব সমদ্বিখণ্ডক ভাবি আর কি, লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে যে কি, এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এর উপর দিয়ে লম্ব সমদ্বিখণ্ডক যদি আমরা টানি তাহলে কি হবে না, এই হচ্ছে সেই লম্ব সমদ্বিখণ্ডক। এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত কোনো বিন্দু, এখানে বিন্দু নিতে পারি, এখানে বিন্দু নিতে পারি, এখানে বিন্দু নিতে পারি, এখানে বিন্দু নিতে পারি, কিন্তু আমার বিন্দুটা প্রয়োজনে এখানে আমরা ধরা যাক আমরা নিলাম বিন্দুটি পি বিন্দুতে আমাদের কি করতে হবে না, তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। তড়িৎ ক্ষেত্র যদি নির্ণয় করতে হয় তাহলে +q আধানের জন্য করতে হবে, -q আধানের জন্য করতে হবে, দিয়ে ওই দুটোকে কি করতে হবে না, আমাদের ভেক্টর যোগ করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে +q আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কোন দিকে এবং তার ভ্যালুটা কত। +q আধানের জন্য এটা প্লাস, তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে গেলে এখানে মনে মনে কে আছে না, এখানে একক ধনাত্মক আধান আছে। তাহলে ধনাত্মক আধান পরস্পরের মধ্যে কি হয়, বিকর্ষণ হবে। তাহলে কি হয়ে যাবে, এদিক থেকে দূরে চলে যাবে, মানে এদিক থেকে কি হবে না, যদি এটাকে আমরা যোগ করে দিই, এটা স্ট্রেট লাইন দিয়ে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে না, এই বিন্দু থেকে বাইরের দিকে হবে আর কি। এটা হয়ে গেল E1। তাহলে E1 এর ভ্যালুটা কত হবে না, E1 এর ভ্যালুটা হচ্ছে সেই পুরনো নিয়মে 1/4πε0, হ্যাঁ, কি হবে, এখানে যদি আমরা নাম দিই, এর বিন্দুটার নাম দিচ্ছি হচ্ছে, এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু, আর এই বিন্দুটার নাম দিচ্ছি বি বিন্দু। এই বিন্দুতে +q আধান আছে আর বি বিন্দুতে আছে -q আধান। তাহলে কি হবে না, কিউ, আর এদের মধ্যে কি দূরত্ব, এপি স্কোয়ার। ডাইরেকশনটা কোন দিকে হবে, ডাইরেকশনটা হবে এপি থেকে বাইরের দিকে, অর্থাৎ এপি অভিমুখে, এপি যে ভেক্টরটা রয়েছে এপি অভিমুখে হবে আর কি, এপি অভিমুখে। আচ্ছা, এরপরে -q আধানের জন্য কি হবে না, -q আধানের জন্য পি বিন্দু তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে, আবার সেই মনে মনে কি আছে, একক ধনাত্মক আধান আছে, তাহলে -q + 1 কে কি করবে, আকর্ষণ করবে কোন দিকে না, বিপি, যে স্ট্রেট লাইনটা আমরা পাচ্ছি পিবি বরাবর। যদি আমরা এটাকে যোগ করে দিই, তাহলে কি হবে না, এই যে এই বরাবর কাজ করবে। এটাকে আমরা কত ধরছি না, এটাকে আমরা ধরছি হচ্ছে E2। তাহলে E2টা কত হবে, E2টা হবে 1/4πε0 কিউ বাই হবে হচ্ছে বিপি স্কোয়ার, ডিস্টেন্সটা বিপি স্কোয়ার, কিন্তু ডাইরেকশনটা কি হবে, ডাইরেকশনটা হবে পিবি অভিমুখে। এটা আমরা দেখলাম। এবার এই দুটো U1 E2 কি করতে হবে না, ভেক্টর সাম করতে হবে। U1 E2 ভেক্টর সাম করতে হবে। ভেক্টর সাম যদি করতে হয় তাহলে কি করা যাবে ধরা যাক এই যে অ্যাঙ্গেলটা আমরা করছি আর কি, এটা আমরা যোগই করে দিচ্ছি। হ্যাঁ, এটা একটা ত্রিভুজ আমরা পাচ্ছি, যে এই অ্যাঙ্গেলটা যেহেতু আমরা এইখান থেকে এটা আমরা কত ধরি, এখান থেকে এটা হচ্ছে এল, আর এখান থেকে এটা হচ্ছে আমরা এল ধরি, কারণ দ্বিমেরু টোটাল যে দৈর্ঘ্যটা সেটা আমরা 2L ধরি। আর পি বিন্দুটা আমরা যেটা নিয়েছি, সেই পি বিন্দুটা ডিস্টেন্স কোথা থেকে না হয়, ডিস্টেন্স সর্বদা এই মিডিল পয়েন্ট থেকে না হয়। তার মানে এই মিডিল পয়েন্টটা যদি আমরা নাম দিই ও, তাহলে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বটাকে আমরা কত ধরবো, ধরি ওপি সমান কত হচ্ছে না আর, ওপি হচ্ছে কি আর, মানে পি বিন্দুটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু থেকে আর দূরত্বে আছে। এটা কত না, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তাহলে এটা আর পেলাম, এটা এল পেলাম। এবার এখানে আর একটা জিনিস আমরা করবো, যে তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা একটা ধরে নিই থিটা। তাহলে অটোমেটিক্যালি যেহেতু এটাও আর এটাও এল, তাহলে এটাও কত হয়ে যাবে, থিটা হয়ে যাবে।
এখনো অবধি ঠিক আছে। এইবার আমরা কি করব না, E1 এবং E2 এদের কি ভেক্টর সাম যদি করতে হয় তাহলে প্রথমেই কি করতে হবে না, E1 এবং E2 কে আমাদের কি করতে হবে না, E1 এবং E2 কে আমাদের ভেক্টরের উপাংশ বিভাজন করতে হবে। ভেক্টরের উপাংশ বিভাজন করতে গেলে কি করতে হবে, E1 কে আমরা প্রথমে দুটো ভাগে ভাঙছি, দুটো আহ, লম্ব উপাংশে ভাঙছি। তাহলে এখান থেকে এটা কি করছি না, E1 কে যদি ভাঙা হয় তাহলে একটা উপাংশ হবে কোন দিকে, এই দিকে, আর একটা উপাংশ হবে কোন দিকে, আর একটা উপাংশ হবে হচ্ছে এই দিকে। তাহলে এটা যদি এটা থিটা হয় তাহলে এইটা কত হবে, এটা অবশ্যই কি হবে না, ছবি দেখেই বোঝা যাচ্ছে এটাও থিটা হবে। তাহলে আমরা উপাংশ বিভাজন অনুযায়ী কি লিখতে পারি, এটা হবে E1 cos থিটা, থিটার সঙ্গে যেটা থাকে cos থিটা, এটা কত হলো E2 sin থিটা। বেশ, এবার সরি E2 কেন হবে, এটা E1 এরই করছি, এটা E1ই হবে, E1 এরই করছি, তাহলে E1 sin থিটা হবে। একইভাবে আমরা E2 কে যদি আমরা উপাংশ বিভাজন করি তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেলটাও কত হয়ে যাবে না, থিটাই হবে। তাহলে E2 যদি উপাংশ বিভাজন করি তাহলে E2 উপাংশ বিভাজন একটা এদিকে হবে আর একটা এদিকে হবে। এইদিকে কত হবে না, E2 cos থিটা, থিটার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে E2 cos থিটা, E2 হয়ে গেল cos থিটা। তাহলে দুটো এই দিকে দুটো একই হয়ে গেল, তাহলে যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি, আগেরটা E1 cos থিটা, এখন হলো E2 cos থিটা। এবার আমরা কি পাচ্ছি না, এই দিকে কি হবে না, এই দিকে হয়ে যাবে কি না E2 sin থিটা, এইদিকে হবে E2 sin থিটা। তাহলে এখানে একটা কি ঘটনা ঘটলো, এখানে ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল দুটো সমান, সেই জন্য এই অ্যাঙ্গেল দুটো সমান হয়ে যাচ্ছে। সমান হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে না, এইখানে যদি আমরা একটা পয়েন্ট ধরি আর পয়েন্ট, তাহলে পি আর এর দিকে E1 cos থিটা আর E2 cos থিটার যোগফল হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছি পি বিন্দুর উপরের দিকে E1 sin থিটা এবং পি বিন্দুর নিচের দিকে E2 sin থিটা, এরা পরস্পর কি হয়ে যাবে না, সম্পূর্ণ সমান এবং বিপরীতমুখী। সাইন থিটা তো, আর এদিকে E1 এবং E2 ভ্যালুটা কত, E1 এবং E2 ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে এপি এবং বিপি সমান, ছবিতে এপি এবং বিপি সমান, তাহলে মড অফ E1 সমান মড অফ E2। হ্যাঁ, কিন্তু ভেক্টর আলাদা, ডাইরেকশন আলাদা, কিন্তু মড অফটা একই। তাহলে E1 sin থিটা এবং E2 sin থিটা এরা পরস্পর ক্যান্সেল আউট করে, তাহলে পড়ে থাকবে কত না, E1 cos থিটা যুক্ত হচ্ছে E2 cos থিটা। তাহলে মোট এইটাই হয়ে যাবে গিয়ে কি লব্ধি প্রাবল্য। লব্ধি প্রাবল্য যেটাকে আমরা কি ধরি, ই সমান কত হয়ে গেল, E1 cos থিটা যুক্ত হচ্ছে E2 cos থিটা। এবার E1 এবং E2 যেহেতু সমান সেহেতু আমরা কি লিখতে পারি, দুটোকেই আমরা E1 ধরে নিলাম, 2E1 cos থিটা। এইবার E1 cos থিটা, E1 এর ভ্যালুটা এখানে আমরা লিখতে পারি, আর থিটার ভ্যালু, cos থিটার ভ্যালুটা কত, cos থিটাটা দেখো ছবি থেকে, cos থিটাটা কত হচ্ছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে AP বাই হচ্ছে সরি, cos থিটার ভ্যালু হচ্ছে OA বাই AP। হ্যাঁ, cos থিটা হচ্ছে OA বাই হচ্ছে OP। cos থিটা কি হয়, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে গিয়ে OA আর অতিভুজকে AP, তাহলে OA বাই OP, OA বাই OP আমরা পরে আসছি। তাহলে E1 এর ভ্যালুটা আমরা লিখি, E1 হচ্ছে এখান থেকে প্রথমে 2 আছে, তারপরে আছে 1/4πε0। E1 এর ভ্যালুটা এখান থেকে আমরা যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে Q বাই হচ্ছে AP স্কোয়ার, আর cos থিটার ভ্যালুটা হচ্ছে OA বাই হচ্ছে AP। তাহলে কি দাঁড়ালো, তাহলে এর থেকে দাঁড়ালো হচ্ছে টুয়াইস কিউ বাই হচ্ছে 4πε0, আর এদিকে হচ্ছে আমাদের OA ডিভাইডেড বাই হচ্ছে AP কিউব, OA বাই AP কিউব। OAটা কে বটে, OAটা হচ্ছে L, আর এপিটা কি, এপিটা হচ্ছে গিয়ে কি এটা আর এটা L, তাহলে কি হয়ে যাবে, এপি হয়ে যাবে r² প্লাস L² এর রুট হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি না, এখান থেকে ভ্যালুগুলো যদি বসাই, টুয়াইস কিউ ডিভাইডেড বাই হচ্ছে 4πε0, আর এখানে হচ্ছে ও এর জায়গায় L আর এপির জায়গায় কি লিখবো, r² প্লাস L² এর রুট, তাহলে এটা কত হবে না 3/2। আর ডাইরেকশনটা কোন দিকে, অবশ্যই PR অভিমুখে, তাহলে কি লিখবো PR অভিমুখে। এটা হয়ে গেল আমাদের মেন ক্যালকুলেশন, ঠিক আছে। এবার
এখানে আমরা কি লিখবো, এটা একটু সাজিয়ে নিই। তাহলে টোয়াইস কিউএলকে আমরা কি লিখি, পি লিখি। তাহলে পি 4πε0, এদিকে হয়ে গেল r² + l² হোল টু দি পাওয়ার 3/2। অবশ্যই কি না, এটা পি আর অভিমুখে। তাহলে এইটাই হয়ে গেল আমাদের মেন ইকুয়েশন। এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমরা কি দেখতে পাচ্ছি না, যদি পি আর অভিমুখে হচ্ছে, পি আর অভিমুখটা কোন দিকে, পি আর অভিমুখটা কিন্তু দেখা যাচ্ছে এইটা কিসের অভিমুখে, এইটা হচ্ছে কি ডাইপোল মোমেন্টের অভিমুখ বা তড়িৎ দ্বিমেরু যে ভেক্টরটা রয়েছে তার অভিমুখ এদিকে। কিন্তু আমাদের যে তড়িৎ ক্ষেত্র, যেটা পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র তৈরি হলো, সেই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রর অভিমুখটা কোন দিকে হচ্ছে না, পি আর অভিমুখে হচ্ছে। পি আর অভিমুখটা কোন দিকে না, পি আর অভিমুখটা আমরা কি দেখতে পাচ্ছি, পি আর অভিমুখটা কিন্তু একদম না তোমাদের এই যে পি এর অভিমুখে কিন্তু বিপরীত অভিমুখে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, পি এর অভিমুখে কিন্তু বিপরীত অভিমুখে কিন্তু হচ্ছে। আর এটাকে যদি আমরা কি করি না, এই যে আর এর দূরত্বটা যদি কি হয় না, যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন যদি এল হয়, হ্যাঁ, আর ভেরি ভেরি গ্রেটার দেন যদি এল হয়, তাহলে কি হবে না, আমরা কি লিখতে পারি যে r² + l² রাফলি ইকুয়াল টু কি হয়ে যাবে, শুধু r² হয়ে যাবে। তাহলে r² হয়ে গেলে কি হয়ে যাবে না, 2 কেটে গেল, তাহলে কি হয়ে গেল না, তখন ই হয়ে যাবে কত না, p/4πε0 কত হবে না, r3। এটা কোন ক্ষেত্রে হলো না, পার্শ্ব অবস্থানের ক্ষেত্রে হলো। আর আমাদের মনে করে দেখো যে বিষুব আমাদের আরেকটা যে অবস্থান ছিল অক্ষস্থিত বা এটা হচ্ছে কখন না, এটা হচ্ছে পার্শ্ব অবস্থান, এটা হচ্ছে পার্শ্ব অবস্থান। আর বিষুব অবস্থানে কি ছিল না, 2p/r³ এসছিল, সামনে ছিল 1/4πε0। এটা কখন না, এটা হচ্ছে প্রান্ত অবস্থান। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কোন ক্ষেত্রে বেশি হচ্ছে, প্রান্ত অবস্থান, কোন ক্ষেত্রে বেশি হচ্ছে না, প্রান্ত অবস্থানে কিন্তু সামনে কে আছে না, 2 আছে। আর পার্শ্ব অবস্থানে কি হচ্ছে, সামনে 1 আছে। হ্যাঁ, তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। কখন এটা ভ্যালিড, অবশ্যই যখন আর ভেরি ভেরি গ্রেটার দ্যান হচ্ছে এল, তখন এটা কিন্তু ভ্যালিড। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে, সাধারণভাবে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কি হয়, কোনো বিন্দু আদানের জন্য যদি তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হয়, তাহলে সেটা কি হয়, কিউ বাই হচ্ছে 4πε0 কি হয়, r², তার মানে r² এর সঙ্গে প্রপোর্শনাল হয়। সাধারণভাবে কি হয়, ই প্রপোর্শনাল টু r² হয়। কিন্তু যখন ডাইপোল নিচ্ছি, এটা কখন হয় না, বিন্দু আধানের ক্ষেত্রে, বিন্দু আধানের ক্ষেত্রে। আর ই প্রপোর্শনাল টু আমরা কি দেখতে পাচ্ছি, r³ তাহলে কখন না, ই প্রপোর্শনাল টু হচ্ছে 1/r³, কখন না, ডাইপোলের ক্ষেত্রে, ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে না, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা পড়ব দ্বিমেরুর ওপর সুষম তড়িৎ ক্ষেত্রের ক্রিয়া। মানে এটা দ্বিমেরুকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয়, এটা কিসের ছবি আঁকা আছে, এটা হচ্ছে তড়িৎ বলরেখা, মানে তড়িৎ ক্ষেত্র এখানে রয়েছে এবং তার অভিমুখ কোন দিকে, ছবিতে বাম দিক থেকে ডান দিকে। হ্যাঁ, এর ভ্যালু কত না, ইলেকট্রিক ফিল্ড কত না, ই রয়েছে। সুষম কেন না, এখানে ই এর ভ্যালুটা যত অবস্থান পরিবর্তন করলেও কি হবে না, না পাল্টাবে না, একই থাকবে। তাহলে এখানে যদি কোনো দ্বিমেরুকে যদি আমরা রাখি আর কি, ধরা যাক এখানে দ্বিমেরুকে রাখা হয়েছে, এই একটা আধান আর এই একটা আধান, এটা কত না, এটা ধরা যাক হচ্ছে -q আধান, এটা হচ্ছে -q আধান, এটা হচ্ছে ধরা যাক হচ্ছে +q আধান। তাহলে দ্বিমেরু এটা রয়েছে, দ্বিমেরুকে আমরা ধরা যাক যোগ করে দিলাম মোটামুটি আইডিয়া করে। আচ্ছা, এবার কি হবে না, -q আধানের উপরে বল প্রযুক্ত হবে, তেমনি একইভাবে +q আধানের উপরে বল প্রযুক্ত হবে। তাহলে +q আধানের বল কোন দিকে প্রযুক্ত হবে, সেটা অবশ্যই কি না, যেদিকে ইলেকট্রিক ফিল্ড রয়েছে সেই দিকে কিন্তু বল, কত বল প্রযুক্ত হবে, তার ফর্মুলা কি, ফোর্স ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু হচ্ছে কিউ। আর এই -q এর উপর আধানের উপর কোন দিকে বল প্রযুক্ত হবে না, অবশ্যই কি যেদিকে তড়িৎ ক্ষেত্র রয়েছে তার বিপরীত দিকে বল প্রযুক্ত হবে। হ্যাঁ, তাহলে এই দিকে কত না, এইদিকে হয়ে গেল সেই -q, মাইনাসটা আমরা লিখছি না কেন না, এর ডাইরেকশনের থেকে এর ডাইরেকশনটা বিপরীত দিকে নিয়ে নিয়েছি, সেই জন্য আর মাইনাস লেখার দরকার নেই। তাহলে কি ঘটনা ঘটবে, আমাদের কি উদ্দেশ্য ছিল যে একটা দ্বিমেরুকে
সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, তাহলে কি হবে, তার উপর প্রযুক্ত টর্ক কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল যদি আমরা মোট বল যদি ক্যালকুলেট করি, দ্বিমেরুর উপরে মোট বল কত, মোট বল যদি আমরা যোগ করি তাহলে কত হবে, দেখো একটা প্লাস কিউ ইন্টু ই আর একটা হচ্ছে মাইনাস কিউ ইন্টু ই, তাহলে মোট বল হয়ে গেল 0। কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটবে, সেটা কি না টর্ক প্রযুক্ত হবে। টর্ক কি না এদের ক্রিয়ারেখাগুলো কি একই নয়, একই বিন্দুতে বল দুটো প্রযুক্ত হচ্ছে না, সেজন্য কি হবে না বল যদি প্রযুক্ত হয় তাহলে এখানে কি হচ্ছে না এর উপরে এইদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর এর উপরে এইদিকে ফোর্স অ্যাপ্লাই, তাহলে কি হবে ঘুরে যাবে, এরকম ঘুরে যাবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডে প্যারালালে সে আসতে চাইবে। তাহলে আমরা কি করব না টর্ক আমরা পড়েছি ক্লাস 11-এ, তাহলে প্রযুক্ত টর্ক কত হবে না টর্কের যে রাশিমালা, টর্কের টাও অক্ষর দ্বারা ডিনোট করা হয়। টর্কের রাশিমালা কী ছিল না, টর্কের রাশিমালা ছিল হচ্ছে যে সমান সমান্তরাল বিপরীতমুখী দুটি বল যদি প্রযুক্ত হয় তাহলে কি হবে না টর্ক সৃষ্টি হবে। তাহলে টর্কের দুটো বলের ভ্যালু কিন্তু একই, ই ইন্টু কিউ, ই ইন্টু কিউ। একটি বল কিন্তু কি এদের মধ্যেকার কি না লম্ব দূরত্ব, মধ্যেকার বল দুটির মধ্যেকার লম্ব দূরত্ব। তো এটা ক্যালকুলেট করতে হবে। দেখো একটি বলের ভ্যালু কত না, বলের ভ্যালু হচ্ছে ই ইন্টু কিউ, ই ইন্টু কিউ। আর লম্ব দূরত্ব কি না এই যে ফোর্সটা এবং এই যে ফোর্সটা তাদের মধ্যেকার লম্ব, তাহলে এখান থেকে এটাকে বাড়িয়ে দিই, তাহলে বাড়িয়ে দিয়ে কি করলাম এখান থেকে এটা আমরা লম্বটা টানলাম, তাহলে এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা আমাদের কি করতে হবে বের করতে হবে। তাহলে দেখো ধরা যাক হচ্ছে ই এর সঙ্গে এর অ্যাঙ্গেলটা কত না থিটা, এই অ্যাঙ্গেলটা কত হবে থিটা হবে। আর সাধারণত কি করা হয় না এদের মধ্যেকার দূরত্ব কত নেওয়া হয় টুয়াইস এল, এটা কত হচ্ছে না টুয়াইস এল। তাহলে ছবিতে কি বুঝতে পারছো যে এইখান থেকে এইটা কত হয়ে গেল না এইখান থেকে এটা হয়ে গেল 2l সাইন থিটা, 2l সাইন থিটা। তাহলে এটা হয়ে গেল কত না 2l সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখি টুয়াইস কিউ এল, এটাকে আমরা কি লিখি পি লিখি, তাহলে এটা আমরা হলো পি ইন্টু ই ইন্টু কি হয়ে গেল সাইন থিটা আর টর্ক। এবার এটাকে এই ভেক্টর ইকুয়েশনে যদি আমরা লিখি তাহলে টর্ক যদি ভেক্টর চিহ্ন দিই এটা কত হবে না পি ক্রস ই, পি ক্রস ই ভেক্টরকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে পি ই সাইন থিটা এন ক্যাপ, এই এন ক্যাপের ডাইরেকশনটা কি হবে পি থেকে ই এর দিকে, পি এর ডাইরেকশন কি হবে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে, পি থেকে ই এর দিকে, এদিকে হচ্ছে তোমার পি এর ডাইরেকশন, ই এর ডাইরেকশন এদিকে, পি থেকে এ এর দিকে যদি আমরা ক্রস করি তাহলে আমরা কি পাবো না টর্কের ডাইরেকশনটা পাবো। তো এটা যেহেতু একটা কি না অ্যাক্সিয়াল ভেক্টর, তাহলে অক্ষ বরাবরই টর্কের ডাইরেকশনটা হবে। তাহলে এই সমীকরণটা আমাদের কি করতে হবে মনে রাখতে হবে। যদি বলে কখন টর্কের ভ্যালুটা সব থেকে বেশি হবে, কখন টর্কের ভ্যালুটা সব থেকে কম হবে, তাহলে এখানে নিশ্চয়ই কি বুঝতে পারছো থিটা সমান 0 হলে কি হবে টর্ক 0 হয়ে যাবে, আর থিটা এবার সব থেকে সর্বনিম্ন মিনিমাম ভ্যালু হয়ে গেল। আর টর্ক থিটা যদি 90 ডিগ্রি হয় তখন কি হয়ে যাবে টর্ক হয়ে গেল পি, এটা হয়ে গেল কি ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে সোজা কথায় কি দাঁড়াচ্ছে যে থিটা যেগুলো 0, থিটা যেগুলো 0 মানেটা কি, থিটা যেগুলো 0 মানে হচ্ছে এ তখন এরকম রয়েছে, এর প্যারালাল রয়েছে, প্যারালাল রয়েছে, প্যারালাল থাকলে কি হয়ে যাবে, প্যারালাল থাকলে বল প্রযুক্ত টর্ক প্রযুক্ত হবে না। আর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন কি হবে না সর্বাধিক টর্ক প্রযুক্ত হবে। তাহলে কি হবে না এইদিকে টর্ক চলে সে কি করবে না প্যারালালে চলে আসবে। এমনভাবে টর্কটা প্রযুক্ত হচ্ছে কি না তারা চাইছে যে ডাইপোলটা যেন কি তড়িৎ ক্ষেত্রে সমান্তরালে চলে আসে। আচ্ছা এবার আমরা কি করব দ্বিমেরুর স্থিতিশক্তি নির্ণয় করব। মানে তড়িৎ ক্ষেত্রের ভেতরে যদি কোনো একটা দ্বিমেরুকে যদি রাখা হয় মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে কি হচ্ছিল আমরা যেটা পাচ্ছিলাম যে তড়িৎ ক্ষেত্র কি চাইছে না তাকে প্যারালালে নিয়ে আসতে। প্যারালালে নিয়ে আসতে বলতে এই তড়িৎ ক্ষেত্র যেদিকে ছিল ঘুরিয়ে এরকম প্যারালাল বা সমান্তরালে নিয়ে আসতে, কেননা তার উপরে টর্ক প্রযুক্ত হচ্ছে বলে এই ঘটনা ঘটছে। এবার যদি আমরা কি করি না তো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো দ্বিমেরুকে যদি তো এই আমরা প্যারালাল থেকে যদি আমরা কি করি যদি আবার সেই টর্কের বিরুদ্ধে যদি আমরা কাজ করি দিয়ে ঘুরিয়ে কোনো একটা পজিশনে যদি আনতে চাই তাহলে কি করতে হবে টর্কের বিরুদ্ধে কাজ করতে হবে। টর্কের বিরুদ্ধে যদি কাজ করতে হয় তাহলে কি হবে না সেই যে কাজটা করা হলো সেটা তখন কি হবে না স্থিতিশক্তি আকারে জমা হয়ে যাবে।
হ্যাঁ স্মৃতিশক্তি আকারে জমা হয়ে যাবে। তাহলে যে পরিমাণ কাজটা আমরা কি করছি তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে করছি, সেই কাজটা কি হয়ে যাবে স্মৃতিশক্তি আকারে জমা পড়ে যাবে। তাহলে স্মৃতিশক্তি করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে না, কত কাজ বা কৃতকার্য সেটা আমাদের মনে রাখতে হবে বা করতে হবে। কৃতকার্য কিভাবে করব আমরা, না কৃতকার্যের আগেকার আমাদের রাশিমালা কি ছিল, ডাব্লু সমান কি ছিল, বল গণিত কি ছিল না সরণ ছিল। তাহলে এখানে কৃতকার্যটা কি বলগণিত স্মরণ হবে না, এক্ষেত্রে যেহেতু ঘুরছে একটা অক্ষ বরাবর ঘুরছে, তখন কি হবে না অবশ্যই কি হবে না বলের জায়গায় কি হবে না টর্ক হবে, আর স্মরণের জায়গায় কি হবে কোণ হবে, কতটা কোণে ঘুরছে সেই কোণটা হবে আর কি। তাহলে এটাকে আমরা কি করছি না ধরে নিচ্ছি যে এই কতটা অ্যাঙ্গেল না ডি থিটা অ্যাঙ্গেল একে ঘোরানো হচ্ছে, কতটা অ্যাঙ্গেল ঘোরানো হচ্ছে না ডি থিটা অ্যাঙ্গেল যদি ঘোরাতে হয় তাহলে কৃতকার্য ধরা যাচ্ছে অল্প, তাহলে ডি ডাব্লু, তাহলে টর্ক কত না টাও, আর ছোট অ্যাঙ্গেলটা কত ধরছি না ডি থিটা, যেটা আমাদের কি করতাম ডি ডাব্লু ইজিক্যাল টু কি ধরেছিলাম না ফোর্স ইন্টু ডিএস করছিলাম, এফ ইন্টু ডিএস করতাম, তেমনি এখানে কি করতে হবে না কৃতকার্য করতে হবে না টাও ইন্টু ডি থিটা, মানে ক্ষুদ্র অ্যাঙ্গেল আমরা ঘোরাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে, তাহলে টর্ক কিন্তু কি হবে ছোট অ্যাঙ্গেল ডি থিটা হবে, ছোট অ্যাঙ্গেল ডি থিটা যেমন ধরবে ডি থিটা, এই ছোট একটা ডি থিটা আমরা ধরলাম। তাহলে এবার আমরা টর্কের রাশিমালা কি জানি, টর্কের রাশিমালা দেখো হচ্ছে পিই সাইন থিটা, তাহলে এটা হয়ে গেল পিই সাইন থিটা, এটা হয়ে গেল ডি থিটা, তাহলে এটা হয়ে গেল কি ডি ডাব্লিউ। তাহলে মোট কার্য যদি করতে হয় তাহলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে পিই সাইন থিটা ডি থিটা। তাহলে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করবো, থিটা ওয়ান টু থিটা টু ধরা যাক, আমরা পরে অ্যাঙ্গেল বসিয়ে নেব। তাহলে পিই ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, সাইন থিটার ডেরিভেটিভ কত হবে না সাইন থিটার ডেরিভেটিভ হবে হচ্ছে মাইনাস কস থিটা, নাকি সাইন থিটার ডেরিভেটিভ ডেরিভেটিভ নয় ইন্টিগ্রেশন করছি আমরা, তাহলে আমরা কত হয়ে যাবে না ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস থিটা, থিটা ওয়ান টু থিটা টু, তাহলে এটা বসালে কত হবে পিই, তাহলে যেহেতু সামনে মাইনাস আছে ঘুরিয়ে লিখে দিই, তাহলে কস থিটা ওয়ান মাইনাস হচ্ছে কস থিটা টু, তাহলে এটা হয়ে গেল কৃতকার্যের রাশিমালা। এইবার বা এটাই হয়ে গেল কি স্মৃতিশক্তি, কৃতকার্যই হচ্ছে স্মৃতিশক্তি আকারে তখন জমা থাকবে। এবার যদি আমরা ধরি এটাই হচ্ছে গিয়ে স্মৃতিশক্তি, স্মৃতিশক্তি বা হচ্ছে কৃতকার্যের কি না রাশিমালা পিই। এবার যদি আমরা থিটা ওয়ানটাকে কত ধরি, থিটা ওয়ানটাকে ধরো 90 ডিগ্রি ধরলাম, আর থিটা টুকে কত ধরলাম যে যেটা অ্যাঙ্গেল পার্টিকুলার অ্যাঙ্গেল থিটা ধরলাম, তাহলে কথা হবে তখন ইউ বা স্মৃতিশক্তিকে কি বলা হয় ইউ হিসেবে ডিনোট করছি, তাহলে ইউ সমান কত হবে না পিই থিটা ওয়ানের জায়গায় 90, তাহলে এটা জিরো হয়ে গেল, জিরো মাইনাস কস অফ কত হয়ে গেল থিটা হয়ে গেল, তাহলে মাইনাস কি হয়ে গেল পিই পিই কস থিটা, ঠিক আছে সমান এটাকে আমরা কি করতে পারি না এটাকে আমরা লিখতে পারি পি ডট ই, সরি এটা কি হবে পি ডট পিই কস থিটা, আর মাইনাসটার জন্য এখানে আমাদের একটা মাইনাস চিহ্ন দিতে হবে, ভেক্টর চিহ্ন দিয়ে দাও, ভেক্টর চিহ্ন, এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর, ঠিক আছে।